আজকে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে জিএল ক্রিয়েশন। এই জিএল ক্রিয়েশন সম্বন্ধে বলতে গেলে সবার আগে যেটা বলতে হবে যে এতক্ষণ যে বা এতদিন ধরে আমরা যা কাজগুলো করে এসেছি, গ্লোবাল সেটিংস ওরিয়েন্টেড যা যা কাজ করে এসেছি, সমস্ত কাজটা কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিনের ওপর বেস করে এসেছি। একটা কিবোর্ড দিয়ে একটা খুলেছি, যখন একটাই স্ক্রিন খুলেছে এবং সেখানে আমরা টোটাল কাজটা করেছি। বাট এই জিএল ক্রিয়েশনের সময়তে আমাদেরকে একসঙ্গে তিনটে স্ক্রিনে কাজ করতে হবে, ঠিক আছে? এটা একটা মেন ব্যাপার, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই জিএল দুটো সেগমেন্টে, অনেক সময় জিজ্ঞেস করে হাউ মেনি সেগমেন্টস আর দেয়ার ইন জিএল। এই জিএল দুটো সেগমেন্টসে ডিভাইডেড। দুটো সেগমেন্ট কি কি? একটা সেগমেন্টকে বলা হয় কোম্পানি কোড সেগমেন্ট, একটা সেগমেন্টকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্ট সেগমেন্ট। মানে হচ্ছে তিনটে স্ক্রিন যে আছে তার দুটো পার্টিশন আছে, ঠিক আছে? দুটো স্ক্রিন হচ্ছে কোম্পানি কোডের পার্ট আর একটা স্ক্রিন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসের পার্ট। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যে স্ক্রিনটা চার্ট অফ অ্যাকাউন্টসের পার্ট, সেই স্ক্রিনটা বেসিক্যালি হচ্ছে সেই স্ক্রিনটাতে যে ডেটাটা আপডেটেড হবে সেই ডেটাটা আসবে চার্ট অফ অ্যাকাউন্টস ওরিয়েন্টেড সেখান থেকে। আর আরেকটা হচ্ছে যে স্ক্রিনটা বেসিক্যালি কোম্পানি কোড পার্ট, সেই স্ক্রিনটা আলটিমেটলি আপডেট হবে আপনার গিয়ে কি বলবো কোম্পানি কোড ওরিয়েন্টেড, সেখানে কোম্পানি কোড ডেটাগুলো ওই দুটো স্ক্রিনে আপডেটেড হবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন ডিফারেন্স এক। দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেকগুলো অপারেশনাল বাটন থাকবে, ঠিক আছে? অপারেশনাল বাটনগুলো কি? অপারেশনাল বাটনগুলো হচ্ছে যেটা দিয়ে আমরা জিএলটাকে অপারেট করবো। কীরকম? আমরা কোনোটা দিয়ে ক্রিয়েট করব, কোনোটা দিয়ে ডিসপ্লে দেখব, কোনোটা দিয়ে চেঞ্জেস করতে হলে চেঞ্জেস করব, ঠিক আছে? কোনোটা দিয়ে কোনো জিএলকে কোনো কোম্পানি কোড থেকে অন্য কোম্পানি কোডে কপি করে নিয়ে চলে যাব, ঠিক আছে? এই যে সমস্ত জিনিসগুলো, বা কখনো যদি জিএলকে কোনো সমস্ত ডিলিশন মার্ক দিতে হয়, এই সমস্ত বিভিন্ন বিভিন্ন কাজগুলোকে আমাদেরকে আলটিমেটলি করতে হয় বেসিক্যালি জিএলের এই জায়গা থেকে, ঠিক আছে? তো এই যে টোটাল জিনিসটা আছে, এই টোটাল জিনিসটাকে আমাদেরকে একদম প্রথম থেকে দেখতে হবে। জিএল ক্রিয়েশনের টিকোডটা ভীষণ ইজি এবং এটা মনে রাখতে হবে সারা জীবন, ঠিক আছে? এর টিকোডের হচ্ছে FS00, ঠিক আছে? এটা কিন্তু 00, হ্যাঁ, 00 নয়। এক মিনিট, ঠিক আছে, FS00, ওকে? তো যাই হোক, টিকোডটাকে খুলুন ফার্স্ট, যা ইচ্ছা। এটা কিন্তু আইএমজি স্ক্রিন দিয়ে ঢুকে অ্যাকাউন্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে, হ্যাঁ? হ্যাঁ, জিএল অ্যাকাউন্টের মধ্যে মাস্টার ডেটা, জেনারেল লেজার, জিএল যে মাস্টার ডেটা, আমাদের জিএল অ্যাকাউন্টস, জিএল জেনারেল, হ্যাঁ, মাস্টার ডেটা, জেনারেল লেজার ক্রিয়েশন প্রসেসিং, ঠিক আছে? ক্রিয়েট জিএল অ্যাকাউন্ট, জিএল অ্যাকাউন্ট, এটা না, না না না, এটা না, এটা না। এই যে লাস্ট, সরি, যে ক্রিয়েট জিএল অ্যাকাউন্ট যেটা আছে না, ঠিক আছে? এই যে প্রিপারেশন আছে, জিএল অ্যাকাউন্ট প্রিপারেশন আছে, এটা হচ্ছে উইথ রেফারেন্স। মানে উইথ রেফারেন্সটা মানে কি? উইথ রেফারেন্সটা মানে হচ্ছে যে আমরা যদি কোনো জায়গাতে কপি করে নিই। আর এটা হচ্ছে এডিট জিএল অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল প্রসেসিং, ঠিক আছে? এটা মানে হচ্ছে যখন আমি একটা নির্দিষ্ট জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর কি, ঠিক আছে? এবার হচ্ছে যে এখানে যেমন হচ্ছে এডিট জিএল অ্যাকাউন্ট সেন্ট্রালি করা আছে, ঠিক আছে? যদি আমি এখানে সেন্ট্রালি চুজ করতে চাই, এই একটা রাস্তা আছে, ঠিক আছে? এরকমভাবে খুলতে পারি আমরা, এক নম্বর, ঠিক আছে? আচ্ছা, এই যে স্ক্রিনটা এখানে খুললো এরকম,
এই স্ক্রিনটা খোলার পর এখানে একটা কাজ করতে হবে, কারণ এখানে একটা এটা যেহেতু ফার্স্ট টাইম এই স্ক্রিনটা খুলছে, এখানে একটা সেটিংস করে নিতে হবে। সেই সেটিংসটা হচ্ছে এইখানে গিয়ে হায়ারকে ডিসপ্লে, ঠিক আছে, এখানে কোম্পানি কোড দেওয়া হয়নি না, আচ্ছা কোম্পানি কোডটা দিন আগে। আমি আরো কিছু কোম্পানি কোড তৈরি করে রেখেছি। ঠিক আছে, ওটা তো পরে আপনি ওটা এ করবেন। এখানে হায়ারকি ডিসপ্লে, ঠিক আছে, করে এখানে ডিসপ্লে অ্যাকাউন্টস ইন নেভিগেশন ট্রি, এইটা নেভিগেশন ট্রিতে করছে। এটা নেভিগেশন ট্রিতে না করলে কি হয় আর করলে কি হয়, আপনার যেমন নেভিগেশন ট্রিতে ছিল না, আপনি এখন নেভিগেশন ট্রিতে করলেন, করে এবার এফেক্টটা দেখার জন্য একবার বেরিয়ে যেতে হবে, বেরিয়ে গিয়ে এবার ঢুকলে দেখবেন কি এফেক্টটা হচ্ছে। এই দেখুন, এই যে এটা রাইট সাইডে চলে এলো, এটা লেফট সাইডে। এবার যখন আপনি অ্যাকাউন্ট গ্রুপগুলো ক্রিয়েট করবেন না, অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে যখন জিএল ক্রিয়েট করবেন, তখন প্রত্যেকটা সেপারেট সেপারেট অ্যাকাউন্ট গ্রুপ তার আন্ডারে জিএলগুলো একটা ট্রি ফর্মে চলে আসবে, ঠিক আছে। এটা নেভিগেশন ফর্মে থাকলে এরভাবে চলে আসে, আর না থাকলে কিন্তু ওরমভাবে আসবে, আপনি দেখলে বুঝতে পারবেন না আপনার কোন কোন জিএল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে এই যেমন তিনটে স্ক্রিন আছে এখানে, একটা হচ্ছে টাইপ ডেসক্রিপশন, একটা হচ্ছে কন্ট্রোল ডেটা, এবং একটা হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, ঠিক আছে। এই তিনটে স্ক্রিন বেসিক্যালি আমাদের কাজে লাগে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে টাইপ ডেসক্রিপশন স্ক্রিন, এখানে কি লেখা আছে দেখুন, কন্ট্রোল ইন চার্ট অফ অ্যাকাউন্টস, মানে এই স্ক্রিনটা যে কন্ট্রোল করছে সে কে না, চার্ট অফ অ্যাকাউন্টস। কেন চার্ট অফ অ্যাকাউন্টস কন্ট্রোল করছে এই স্ক্রিনটাকে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে দেখুন কি চাইছে এখানে, প্রথম চাইছে অ্যাকাউন্ট গ্রুপ। অ্যাকাউন্ট গ্রুপ আপনি কোথায় ক্রিয়েট করেছেন, আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। তাহলে ন্যাচারালি কী হচ্ছে, এইখানে যখন প্রথম আমাকে সবচেয়ে ফার্স্ট কি চুজ হচ্ছে সেটা দেখতে হয়। প্রথম আমাকে যখন অ্যাকাউন্ট গ্রুপ চুজ করতে হচ্ছে, তার মানে এটা ডেফিনেটলি চার্ট অফ অ্যাকাউন্টস করছে, ঠিক আছে। তো সেই জন্য এইটা হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোলিং চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখুন, এখানে কি হচ্ছে না, আমাকে পিএল বা ব্যালেন্স শিট আমি যখন একটা অ্যাকাউন্ট গ্রুপ চুজ করব, চুজ করার পর সেই অ্যাকাউন্ট গ্রুপটা কার অ্যাকাউন্ট গ্রুপ, প্রফিট অ্যান্ড লসের না ব্যালেন্স শিটে, সেটা বলে দেবো। দেওয়ার পর এখানে শর্ট টেক্সট লং টেক্সট দিয়ে দেবো। শর্ট টেক্সট লং টেক্সটের মানে কি, শর্ট টেক্সট লং টেক্সটের মানে হচ্ছে একটা জিএলের শর্ট ফর্ম এবং লং ফর্ম, ঠিক আছে, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে শর্ট ফর্মের ম্যাক্সিমাম লেন্থ 22 ক্যারেক্টার, লং ফর্মের ম্যাক্সিমাম লেন্থ হয় 55 ক্যারেক্টার্স, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে শর্ট ফর্ম লং ফর্ম যেটা দেওয়া হয়েছে এখানে না, তো শর্ট ফর্ম লং ফর্মটা কোথায় কাজে লাগে, শুধু কি শর্ট টেক্সট, আপনি দুটোতেই একই দিতে পারেন, ঠিক আছে, তাতে কোনো আসে যায় না। বাট কোথায় কাজে লাগে সেটা বুঝতে হবে। শর্ট ফর্মটা আসে ভাউচারে এন্ট্রি যখন করবেন, ভাউচারে ডিসপ্লে, আর লং ফর্মটা রিপোর্টিংয়ে কাজে লাগে, ঠিক আছে, হলো। এবার আসছে আমি কন্ট্রোল ডেটা। কন্ট্রোল ডেটা কি, কন্ট্রোল ডেটা হচ্ছে যে বেসিক্যালি এখানে একটা আমরা জিএল নেই বলে তাই দেখাচ্ছে, দাঁড়ান আমি একবার একটা কোম্পানি কোডকে চুজ করে নিই এখান থেকে, পুরনো কোম্পানি কোড, এখানে তো আমরা কোনো কোম্পানি কোড নেই, ধরুন একটা যে কোনো কোম্পানি কোডকে চুজ করে নিচ্ছি। এটা তো কোনো জিএল করা নেই, ধরুন 1000 কোম্পানি কোডটা চুজ করা সব থেকে ভালো, কারণ ওর মধ্যে সব জিএল করা আছে। হ্যাঁ, এবার দেখুন এই যে এখানে আছে, আমি এবার আসছি এখানে কন্ট্রোল ডেটাতে। কন্ট্রোল ডেটাতে আসছি, এসে আমি কি করছি না, কন্ট্রোল ডেটা স্ক্রিনে ফার্স্ট কি চাইছে দেখুন, কন্ট্রোল ইন চার্ট অফ অ্যাকাউন্টস লেখা আছে। এটা কেন কন্ট্রোল ইন চার্ট অফ অ্যাকাউন্টস লেখা আছে, কন্ট্রোলিং চার্ট অফ অ্যাকাউন্টস, সেই জন্য এই সরি কন্ট্রোলিং কোম্পানি কোড লেখা আছে, ঠিক আছে, কন্ট্রোল ডেটার স্ক্রিনটা কেন লেখা আছে। ফার্স্ট কি চাইছে, অ্যাকাউন্ট কারেন্সি। আপনি কারেন্সি কোথায় মেনটেন করেছেন, কারেন্সি মেনটেন করেছেন হচ্ছে আপনার কোম্পানি কোডে, ঠিক আছে, কোম্পানি কোডে কারেন্সি মেনটেন করা হয়েছে। তাহলে এইটা যখন প্রথম এটা চাইছে, তার মানে এই যে স্ক্রিনের মধ্যে যাবতীয় যা যার ওরিয়েন্টেড আছে ডেটা, সেটা কিন্তু কোম্পানি কোড ওরিয়েন্টেড, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে এটা কন্ট্রোল ইন কোম্পানি কোড, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট। এইখানে দেখুন প্রথম কি চাইছে, এটা কি বলছে, কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন। মানে ডকুমেন্ট ক্রিয়েশন মানে কি, ডকুমেন্ট ক্রিয়েশন মানে আমরা যে জিএল পোস্টিং করবো সেগুলোকে বলে ডকুমেন্ট, ঠিক আছে। জিএল পোস্টিং করতে গেলে ডকুমেন্ট, এবার এই ডকুমেন্ট ক্রিয়েশনের এখানে আলটিমেটলি আমরা কি করব না, এখানে দেখাচ্ছে যে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, আমরা ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কোত্থেকে পেয়েছি না, কোম্পানি করে অ্যাসাইন করেছি ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট, যার মধ্যে ছিল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ঠিক আছে। তাহলে সেইটাও আলটিমেট কোম্পানি করে গিয়ে অ্যাসাইন হয়েছিল,
ঠিক আছে, এবং এইখানে স্ক্রিনে এসে আমাকে যখন জিএল ক্রিয়েশনের ফাইনাল স্টেজে যখন জিএল পার্টিকুলারলি ক্রিয়েট হবে তখন আমাকে এইটা চুজ করতে হবে কোন কী ধরনের জিএল, ঠিক আছে, যেটা আমি ফিল্ড স্ট্যাটাস গ্রুপে পড়িয়েছিলাম। তো সেইখানে হচ্ছে এইটা হচ্ছে আপনার কন্ট্রোল কে করছে না কোম্পানি কোড, ঠিক আছে। এইটা হচ্ছে তিনটে স্ক্রিন গেল, একটা হচ্ছে আপনার টাইপ ডেসক্রিপশন যেখানে কন্ট্রোল করছে চার্ট অফ অ্যাকাউন্টস, নেক্সট স্ক্রিন হচ্ছে কন্ট্রোল ডেটা যেটা কন্ট্রোল করছে কোম্পানি কোড, এবং এবং থার্ড স্ক্রিনটা হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট, এখানেও ডকুমেন্ট ক্রিয়েশনের কাজ হয়, সেটাও কোম্পানি কোডই কন্ট্রোল করছে, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা অপারেশনাল পার্ট বলতে কী বোঝায়, এই যে বাঁদিকে যে এই মেন বাটনগুলো আছে না এগুলো হচ্ছে অপারেশন। এইটা হচ্ছে ফাইন বাটন কোনো পার্টিকুলার জিএলকে ফাইন করার জন্য, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়েট বাটন কোনো জিএলকে ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। এইটা হচ্ছে ডিসপ্লে বাটন, যেমন ধরুন এইখানে একটা জিএল আছে, এইটা এখানে রাখলাম, রেখে যখন ডিসপ্লেতে ক্লিক করছি এখানে ডিসপ্লে হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, এই যে পেটিকাস ডিসপ্লে। এবার যখন এইটা করছি আবার যখন ডিসপ্লেতে যাচ্ছি আবার তখন এইটা ডিসপ্লে হয়ে যাবে, ঠিক আছে, ডিসপ্লে বাটন। এইটা হচ্ছে চেঞ্জ বা এডিট বাটন, মানে আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, এখানে যদি লেখা কিছু চেঞ্জ করতে চাই দেখো এখানে আমি এখন চেঞ্জ করে দিলাম, দিয়ে সেভ করলাম, চেঞ্জেস হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার। তো এইবার হচ্ছে এইটা হচ্ছে কপি বাটন, কপি মানে একটা জিএল কোনো একটা পার্টিকুলার কোম্পানি করে ক্রিয়েট হয়ে রয়েছে, আমি চাইছি ওই জিএলটাকে ওখান থেকে আমার প্রেজেন্ট কোম্পানি করে তুলে নেব, তখন কপি করতে হয়, তাহলে বারবার করে ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে কপি বাটন। নেক্সট হচ্ছে কি না, নেক্সট বাটন হচ্ছে ব্লক বাটন। ব্লক মানে কি, একটা জিএলকে যদি কোনো কারণে আমি ব্লক করে দিই তাহলে ওই জিএলে আমি আর এন্ট্রি করতে পারবো না, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আনব্লক করা যায়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি জিএলকে ব্লক করে দিই তাহলে যদি জিএলে এন্ট্রি করতে না পারি, এখন ওই জিএলের মধ্যে যদি কোনো এন্ট্রি থেকে থাকে তাহলে কি সেটা অ্যাকাউন্টসে এফেক্ট করবে? হ্যাঁ, অ্যাকাউন্টসে এফেক্ট করবে। যদি কোনো জিএলের মধ্যে এন্ট্রি থেকে থাকে তাহলে সেটা কিন্তু অ্যাকাউন্টসে আসবে, ভালো করে বুঝবেন, ব্লক করলেও আসবে, ওই অবস্থা তো ওইটুকুনি দেখাবে যতটা করেছেন, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে ডিলিশন মানে কি, এটা লেখা আছে সেট ফর ডিলিশন মানে কি, সেট ফর ডিলিশন মানে হচ্ছে আমরা কোনো জিএল যদি একবার ক্রিয়েট করতে পারি সেই জিএলকে অফিসিয়ালি, কথাটা ইউজ করলাম, হ্যাঁ, অফিসিয়ালি ডিলিট করতে পারি না, ঠিক আছে। কারণ ডিলিট করার একটা অপশান নেই যে তা নয়, সেটা খুব হাইফাই লেভেলের অপশান, সেটা কিন্তু অনেক সময়তে যারা খুব ভালো মানে এক্সপার্ট তারা ছাড়া ওইটা যদি কেউ করতে চায় অনেক সময়তে প্রবলেম এসছে, ঠিক আছে। নর্মাল ক্ষেত্রেটা আছে, এই জন্য আমরা সেটা কলকে করাই না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ডিলিশন মানে হচ্ছে ডিলিট, বাট ডিলিশন হলে কী হবে, ওই নাম্বারটা আপনি আর ইউজ করতে পারবেন না। যখনই আপনি ওই নাম্বারটাতে, যখন আমরা অন্যান্য ক্ষেত্রে যখন আমরা ইআরপিতে দেখেছি একটা নাম্বারে জিএলকে ডিলিট করে দিলে ওই নাম্বারটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, ওই নাম্বারে আবার জিএল ক্রিয়েট করে নিই, ঠিক আছে। বাট এইখানে কি হচ্ছে, একটা নাম্বারে জিএল যখন ক্রিয়েট করার পর ডিলিট করবেন, ডিলিট করে দিলে সেখানে কিন্তু ওই নাম্বারে আর জিএল ক্রিয়েট করতে পারবেন না, বাট ওটা অ্যাকাউন্টসে শো করবে না, ঠিক আছে। ওটা যখনই ওই নাম্বারে ক্রিয়েট করতে যাবেন বলে দিস নাম্বার হ্যাজ বিন মার্কড অ্যাজ ডিলিশন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ব্লক আর ডিলিশনের মধ্যে ডিফারেন্সটা কী হলো? ব্লক আর ডিলিশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যখন একটা পার্টিকুলার জিএলকে আপনি ব্লক করবেন তার মধ্যে এন্ট্রি থাকলেও সেটাকে আপনি ব্লক করতে পারবেন, বাট যদি একটা পার্টিকুলার জিএলে কোনো একটা সিঙ্গেল এন্ট্রি হয়ে যায় তাহলে তাকে আর আপনি ডিলিশন করতে পারবেন না, ঠিক আছে। এইটা হচ্ছে ব্লক আর ডিলিশনের মধ্যে সব থেকে বড় ডিফারেন্স, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমি যখন দেখা যাবে যে আমি আমার নিজের কোম্পানি করে যাব তখন চেঞ্জ কোম্পানি কোড হচ্ছে এইটা, যে আমি আমার নিজের মতো কোম্পানি কোডটা খুলে নেবো, ধরা যাক আপনাদের একটা কোম্পানি কোড হচ্ছে না, এন্ট্রি কোনো এন্ট্রি ডিলিট করা যায় না, রিভার্স না, এগুলো জিএল এন্ট্রি পরে দেখাবো, আমি এখন এন্ট্রিতে ঢুকিনি, জিএল এগুলো শুধু জিএল পার্ট, ক্রিয়েশন পার্ট হচ্ছে, এখন জিএল পোস্টিং হয়নি, দ্যাট ইজ কল পোস্টিং, নট এন্ট্রি মিনস পোস্টিং, এখনও পোস্টিংয়ে ঢুকিনি, ঠিক আছে। আগে জিএল ক্রিয়েট হবে, তারপরে সেটিংস হবে, তারপর পোস্টিং হবে, ঠিক আছে, ইট উইল টেক টাইম, ওকে। এনিওয়ে
তো এবার হচ্ছে যে কথা হচ্ছে যে এই যে যখন একটা পার্টিকুলার জিএল হয়ে গেল, তখন আমরা সেই জিএলে যদি কোনো কারণে এন্ট্রি না করে থাকি, তাহলে সেটাকে আমরা ডিলিশন করতে পারবো। বাট যদি থাকি, তাহলে আমি কিন্তু সেটা ডিলিশন করতে পারবো না, ব্লক করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এবার একটা দেখুন, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মিনিমাম একটা জিএলএ, ভালো করে শুনে নিন, একটা চার্ট অফ অ্যাকাউন্টসে, নট জিএল, একটা চার্ট অফ অ্যাকাউন্টসে একটা জিএল ক্রিয়েট না হলে সেই কোম্পানি কোডটাকেও ওপেন করতে দেয় না। আগে একটা জিএল ক্রিয়েট করে নিতে হয়। যেমন ধরুন এখানে আমি আপনার কোম্পানি কোডটা, তখন এখানে আমার কোম্পানি করেছি এফআইসিও, ওকে যখন খুলতে যাবেন তখন লিখবে স্পেসিফাই আর এক্সিস্টিং ভ্যালু, মানে কি আপনাকে একটা ভ্যালু চাইছেও, কারণ আপনার তো কোনো জিএল নেই, সেই জন্য জিএল পাচ্ছে না বলে ওই স্ক্রিনটা খুলে দিতে পারছেন আপনাকে। ঠিক আছে, তাহলে আপনি এখন প্রথম কি কাজ করবেন, জিএল ক্রিয়েট করবেন। কি করে ক্রিয়েট করবেন না, ফার্স্ট আপনাকে যেতে হবে ক্রিয়েট বাটনে, গেলেন। আপনাকে কি চাইছে দেখুন, এখানে জিএল অ্যাকাউন্ট নাম্বার চাইছে, কোম্পানি কোড চাইছে। আগে ফার্স্ট এখানে গিয়ে আগে কোম্পানি কোডটাকে চেঞ্জ করে দিয়ে এখানে কোম্পানি কোডটা দেবেন এফআইসিও। এক মিনিট আগে দেখিয়ে দিই, একটা না দেখলে বলে। এইটা হচ্ছে ক্রিয়েট বাটন, ঠিক আছে? এইখানে ক্রিয়েট করলাম, আপনি করবেন, আমি জাস্ট একটা অপারেশনটা শুরু করে দিই। এইটা এইখানে আসবে, এইখানে নিয়ম হচ্ছে ফার্স্ট কোম্পানি কোডকে চেঞ্জ করতে হয়। লোকে ভুল করে কি আগে জিএল নাম্বার দিয়ে এন্টার মেরে ফেলে। এই যে কোম্পানি কোডটা চেঞ্জ করলেন, তারপর এখানে জিএল এর নাম্বার দেবেন। এখন প্রশ্নটা হচ্ছে জিএল এর নাম্বার কি হবে? আমার জিএল এর নাম্বার সেইটাই হবে, আমি যেই গ্রুপে জিএল ক্রিয়েট করতে চাইবো সেই গ্রুপের জিএল এর নাম্বার দিতে হবে। মাইন্ড ইট, আমি যে গ্রুপে জিএল ক্রিয়েট করতে চাইবো সেই গ্রুপে জিএল এর নাম্বার দিতে হবে। যেমন যদি আমি অ্যাসেটের গ্রুপে জিএল ক্রিয়েট করতে চাই, তাহলে অ্যাসেটের গ্রুপটা আপনি কি করেছিলেন 1 থেকে 1000, তাহলে আপনাকে 1 থেকেই শুরু করি যদি, তাহলে আমি 1 নাম্বার দিলাম। ঠিক আছে, তো এইরকমভাবে আপনাকে যেতে হবে। এবার আপনি নতুন, এক্স্যাক্টলি, তো এবার আপনি নতুন করে স্টার্ট করুন। এবার করুন আপনি জিএল এ ক্রিয়েট বাটনে চলে যান। আপনি তো পাথ দিয়ে খুলেছেন, ক্রিয়েট বাটনে চলে যান। এখানে কোম্পানি কোডটা চেঞ্জ করি, আগে কোম্পানি কোড চেঞ্জ করে দিন। হ্যাঁ, অ্যাসেট তো 1 থেকেই হবে। কন্টিনিউ। দেখুন যখনই করলেন এইখানে কোম্পানি কোডটা শো করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আপনি এখানে কি করবেন, ফার্স্ট অ্যাকাউন্ট গ্রুপ চুজ করুন। এবার তাহলে অ্যাসেটটা কোন গ্রুপে হয় আপনার, এ গ্রুপে হয়। ও আচ্ছা, মানে এই চারটে হচ্ছে যে কালকে যে চারটে তৈরি করেছি। এক্স্যাক্টলি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার বলুন। তাহলে এখানে অ্যাসেটটা ব্যালেন্স শিট হবে। শর্ট টেক্সট কি দেবো, লাকি শর্টে দেবো? না, শর্টেজ মানে কি, যে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তার নামটা লিখুন। ধরুন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যে ব্যাংকের নাম দিয়ে ক্রিয়েট করবেন সেই ব্যাংকের শর্ট ফর্ম লং ফর্ম দিন। আচ্ছা, এইচডিএফসি ফুটো দরকার নেই, শর্ট ফর্ম দিলে হবে, এইচডিএফসি ব্যাংক লিখে দিন না, ওখানে দরকার কি আছে, আপনি ওই এইচডিএফসি লিখুন না, কোনো অসুবিধা, এইচডিএফসি লিখুন, লিখে নিচে এইচডিএফসি ব্যাংক লিখে দিন, দেখি তো ব্যাপার। দুটোকে এইচডিএফসি রাখলে কোনো প্রবলেম নেই, জাস্ট কনসেপশনটা বুঝে রাখতে হবে। ঠিক আছে, ট্রেডিং পার্টনার লাগবে না, এইখানে আপনি কন্ট্রোল ডেটাতে চলে যান। কেন ট্রেডিং পার্টনার লাগবে না কেন, সেটা আমাকে একটু বোঝায়। ট্রেডিং পার্টনারটা বেসিক্যালি কি হচ্ছে, যখন আমার এই যে ট্রেডিং পার্টনারের মানেটা আগে ফার্স্ট বুঝিয়ে নিন। দেখুন একটা জিনিস শিখে দিই, এই যে টোটাল ফিল্ডগুলো দেখছেন না, এই ফিল্ডগুলোতে এখানে আমাদের কোনো ফিল্ড সম্বন্ধে যদি জানতে চাই তাহলে কি করব, যে কোনো ফিল্ডে, এখানে হোক এখানে ওখানে, এইখানে এসে আপনি জাস্ট F1 প্রেস করবেন। যখনই F1 প্রেস করবেন তখন এখানে দেখুন কি বলছে, কোম্পানি আইডি অফ ট্রেডিং পার্টনার। ঠিক আছে, তাহলে এই গ্রুপের এই যে কোম্পানি আইডিটা, আমাদের কাছে নেই। ঠিক আছে, কোম্পানি আইডি অফ হোল স্ট্যান্ডার্ড ফর দ্য হোল গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপের কোম্পানি আইডিটা হচ্ছে ট্রেডিং পার্টনার হিসেবে ট্রিট করার যেতে হবে। এখানে কোম্পানি আইডি কি, কোম্পানি আইডি সম্বন্ধে কী বলছে, এ 6 ডিজিট আলফা নিউমেরিক কোড
সেটা হচ্ছে ট্রেডিং। অলরেডি আমার এখানে গ্রুপ দেওয়ার দরকার নেই, আমাদের লাগে না সাধারণত, সেই জন্য আমরা দিচ্ছি না, কারণ আমরা তো কোম্পানি কোডটা অলরেডি কোম্পানির সঙ্গে লিঙ্কড। ঠিক আছে, এবার দেখুন ফার্স্ট কারেন্সিটা বাই ডিফল্ট নিয়েছে, কি করে নিল বাই ডিফল্ট? এই যে কারেন্সিটা এখানে বাই ডিফল্ট আইএনআর নিল, কি করে নিল? হ্যালো, হ্যাঁ আমার কথা পুরো চলে গেল, কিছু শুনতে পেলাম না। বলছে এই যে কোম্পানি কোডটা এখানে বাই ডিফল্ট নিয়ে নিল আইএনআর, কি করে নিল? হ্যাঁ আমার তো দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? কোম্পানি কোড যখন ক্রিয়েট করেছিলাম তখন কারেন্সি তো তো বসিয়েছিলাম। এখানে কি করে নিল সেটাই জিজ্ঞেস করছি। কারণ এই অ্যাকাউন্টটা তো কোম্পানি কোডই কন্ট্রোল করছে। না, অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন এটা প্রপার অ্যান্সার হচ্ছে, আমি যখন জিএল ক্রিয়েশন শুরু করেছি তখন স্টার্ট করেছি কি দিয়ে? কোম্পানি কোড দিয়ে। জিএল এর নাম্বার দিয়েছি, তারপর কোম্পানি কোড দিয়েছি। ঠিক আছে, তখন যখন কোম্পানি কোড দিয়েছি তখন আলটিমেটলি হচ্ছে যে ওইখান থেকে তো সে কারেন্সিটা পেয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলেন? ওইখান থেকে তো কারেন্সিটা সে পেয়ে গেল, তাহলে আবার কোনো প্রবলেম কী আছে? মানে সেটাই তো বললাম, কোম্পানি কোডেই তো আমি কারেন্সিটা দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে দিয়েছিলাম তো। এই অ্যান্সারগুলো হচ্ছে কি বলুন তো, ঠিক টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে, যে আমি পেলো করতে, কারণ যেহেতু আমি কোম্পানি কোড চুজ করেছি সেই জন্য কোম্পানি কোডের কারেন্সিটা কোম্পানি থেকে পিক করে নিল। ঠিক আছে, হলো। এবার নেক্সট দেখা যাচ্ছে, নেক্সট এই পয়েন্টটা দেখুন, অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি। এর মানে কি? এর মানে হচ্ছে কয়েকটা জিএল আছে, যে জিএল এর ভ্যালুয়েশনগুলো দেখা যাচ্ছে কোনো কারণে শুধুমাত্র আমাদের কারেন্সি, যেটা যে কারেন্সিতে আমরা কাজ করব সেই কারেন্সিতেই আমাদের আলটিমেটলি মেনশন করতে হয়। যেমন ধরুন আজকে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ব্যাংকে কত টাকা আছে, ভালো করে, তাহলে আপনি কি বলবেন? যে আমার এত টাকা আছে। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে ক্যাশে কত টাকা আছে, আপনাকে কারেন্সিতেই বলতে হবে এত টাকা আছে। যদি জিজ্ঞেস করে স্টক কত টাকার আছে, আপনাকে নিউমেরিক ফিগারই বলতে হবে কারেন্সিতে। আপনাকে কেউ যদি বলে যে আপনি ক্যাশ ডিসকাউন্ট কত টাকা পেয়েছেন, কারণ ক্যাশ ডিসকাউন্ট পাওয়াটা কিন্তু কী হচ্ছে, তাহলে আপনাকে কম পেমেন্ট করতে হলো। ঠিক আছে, তাহলে আপনি কত টাকা, এই ধরনের যে জিএলগুলো, তাহলে কী কী জিএল হলো? এনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, স্টক অ্যাকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, এই ধরনের অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এই 4 রকম অ্যাকাউন্ট বেসিক্যালি এই অনলি ব্যালেন্স ইন দ্য লোকাল কারেন্সি চেকবক্সে ঠিক মারতে হবে। বাট অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু মারতে হবে না, মাইন্ড ইট। ঠিক আছে, এখানে ঠিক মেরে দেবেন, হলো। এই মাঝখানের যে পার্টটা আছে এটা এখন আমাদের কোনো কাজে লাগবে না, কারণ আমরা যখন ক্লাসটা এগোবে আস্তে আস্তে তখন একটা একটা করে ফিল আপ হতে যাবে। ঠিক আছে, তার আগে হচ্ছে লাইন আইটেম ডিসপ্লে। এর মানে কি? লাইন আইটেম ডিসপ্লে, লাইন আইটেম কাকে বলে? যখন ধরুন জিএল আপনি পোস্টিং করবেন, ধরুন আপনি রেন্ট পেমেন্ট করলেন ব্যাংক থেকে, জার্নাল এন্ট্রি কী হবে? জার্নাল এন্ট্রিটা কী হবে? রেন্ট অ্যাকাউন্ট, রেন্ট যখন পেমেন্ট করবেন, আপনি ক্রেডিট ডেবিট এন্ট্রির কথা বলছেন? হ্যাঁ, জার্নাল এন্ট্রি মানে ডেবিট ক্রেডিট এন্ট্রি কী হবে? হ্যাঁ, রেন্ট পেমেন্ট করলাম, লায়াবিলিটি হয়ে গেল। পেমেন্ট করলে লাইবিলিটি কী করে হবে? মানে ব্যাংকের জন্য ওটা অ্যাসেট। না না না, আপনি সিম্পল জার্নাল এন্ট্রি বলুন, রেন্ট পেমেন্ট করলে কি জার্নাল এন্ট্রি হবে? ইনক্রিজ হলো। না, রেন্ট কি অ্যাসেট? রেন্ট এক্সপেন্সেস, রেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্সেস, রেন্ট আমার জন্য হ্যাঁ, তো আমি এক্সপেন্স করছি তো, আপনার অ্যাসেট কোত্থেকে হচ্ছে? আপনি রেন্ট ইনকাম করলো, যদি রেন্ট যদি পানও আপনি রেন্ট যদি পেয়েও থাকেন তাহলে তো সে অ্যাসেট নয় না। কী করে ওটা ইনকাম হবে? কী করে হবে এটা অ্যাসেট? কী করে হবে? ইনকাম হবে ওটা। অ্যাসেট কোনটা? অ্যাসেট কোনটা? দুটো জিনিসকে গোলাবেন না। অ্যাসেট কোনটা? যেটা আপনি কন্টিনিউয়াসলি ইউজ করছেন ফর লং টাইম। ঠিক আছে, আজকে আপনি রেন্ট যে টাকায় পান সেটা লং টাইম কী করে বলবেন? যে কোনো সময় শেষ হয়ে যাবে। নাম্বার 2, অ্যাসেট হতে গেলে মিনিমাম যেটা কোয়ালিটি থাকে সেটা হচ্ছে আপনার তার ডেপ্রিসিয়েশন চার্জ হবে, তার একটা নির্দিষ্ট মিনিমাম লাইফ থাকবে। আমি যখন অ্যাসেট যখন পড়াবো তখন বলবো। ঠিক আছে, তো সেখানে এই রেন্ট তো এক্সপেন্সেস। আপনাকে কালকে কোনো জায়গায় রেন্ট পেমেন্ট করতে হলে রেন্ট চলে গেল, আপনি যে ট্রাভেলিং পেমেন্ট করেন, ট্রাভেলিং আপনার অ্যাসেট হবে, ট্রাভেলিং তো আপনার এক্সপেন্সেস হয়ে গেল, যে পেমেন্ট করলে শেষ, আর ওর মধ্যে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে,
তো এই যে এগুলোকে বললাম নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই যে এক্সপেন্সগুলো হচ্ছে, এই এক্সপেন্সগুলোর ক্ষেত্রে সাধারণত আলটিমেটলি কী হবে, যে কোনো এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে এবং যেখান থেকে বেরোবে সেটা ক্রেডিট হবে, কারণ ব্যাংক থেকে তো টাকাটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ব্যাংক ক্রেডিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই যেখানে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এই রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে আপনাকে কেউ জিজ্ঞেস করুন না রেন্টে কত টাকা আছে, কারণ রেন্ট থেকে টাকাটা বেরিয়ে গেছে। সেই জন্য রেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনার এইসব হবে না। বাট আপনি এই যে এন্ট্রিটা করলেন রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, পরের লাইন আসছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, এই যে দুটো যে লাইন তৈরি হলো, এই দুটোকে বলা হয় লাইন আইটেম। একটা এন্ট্রি হলে মিনিমাম দুটো লাইন আইটেম থাকবে, একটা জিএল পোস্টিং হলে মিনিমাম দুটো লাইন আইটেম থাকবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এই রেন্ট অ্যাকাউন্টে যে এত টাকা দিয়ে ডেবিট করেছেন, ধরুন আবার পরে 4 দিন পর আবার একটা রেন্ট পেমেন্ট করেছেন, 5 দিন পর হয়তো একটা অন্য কিছু রেন্ট পেমেন্ট করেছেন। তো এই যে রেন্ট অ্যাকাউন্টে 3বার করে পেমেন্ট করলেন, ধরুন রেন্ট অ্যাকাউন্টে প্রথমে 500 টাকা করেছেন, তারপরে রেন্ট অ্যাকাউন্টে হয়তো 1000 টাকা করেছেন, তারপরে রেন্ট অ্যাকাউন্টে তো 1500 টাকা করেছেন, তাহলে কত টাকা হলো? 500, 1000 এবং 1500, মোট 3000 টাকা, ঠিক আছে। তাহলে এইবার আপনি এই রেন্টের জিএল অ্যাকাউন্টটাকে যখন স্টেটমেন্ট ফরম্যাট ডিসপ্লে করতে দেখবেন, তখন দেখবেন আপনি কোনো আপনার টোটাল যে ডে ওয়াইজ যে পেমেন্ট করেছেন ডিফারেন্ট ডেতে, সেই ডিফারেন্ট ডেতে ক্লাসিফিকেশান করে এটা শো করছে না। কি শো করছে না, টোটাল নেট ব্যালেন্সটা 3000 টাকা ক্লাব করে শো করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি এইখানে সেটাকে ডিফারেন্ট লাইন আইটেমের ডিটেলস শো করতে চাই, তখন আমাকে কি করতে হবে? লাইন আইটেম ডিসপ্লে। ক্লিয়ার? আমি ওপেন আইটেম পরে বোঝাবো যখন ভেন্ডার পড়াবো, এখন না। ক্লিয়ার? এটাকে লাইন আইটেম ডিসপ্লে পড়া হয়, ঠিক আছে। এবার ধরুন আপনি যদি দেখতে চান ওপেন আইটেম কি বা লাইন আইটেম কি, এই যে কার্সারটা এখানে রাখলেন, এই যে এরকম রেখেছেন, দেখে F1 করুন। এখানে দেখুন লাইন আইটেম ডিসপ্লে সম্বন্ধে এখানে সব ডিটেলস বলে দেওয়া আছে। এবার ধরুন ওপেন আইটেম ডিসপ্লে, আপনি এখানে কার্সার নিয়ে গেলেন, নিয়ে এখানে F1 করুন। এখানে কি ওপেন আইটেম ডিসপ্লে সম্বন্ধে সব বলে দেওয়া, কী কী ওপেন আইটেম হয় সব বলে দিয়েছে, ঠিক আছে। তো আমি এখন ওপেন আইটেমটা পরে বোঝাবো, আগে লাইন আইটেমটা বুঝিয়ে দিই, তারপর পরে ওপেন আইটেম নিয়ে ডিসকাশন করবো। এবার দেখুন শর্ট কি ফাংশনটা ভালো করে বুঝবেন। শর্ট কি দেখুন, যে কোনো জিএল পোস্টিং করতে, জিএল ক্রিয়েট করতে গেলে, ভালো করে শুনে রাখুন, যে কোনো জিএল ক্রিয়েট করতে গেলে আপনি লাইন আইটেম ডিসপ্লেতে টিক মারবেন এবং সেই জিএলের রেসপেক্টিভে যে ধরনের শর্ট কি হয় চুজ করবেন। আপনাকে শর্ট কি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। কি শর্ট কি হচ্ছে, কি এখানে একটা লিস্ট এখানে প্রিডিফাইন্ড করে রেখে দিয়েছে এসএপি, ঠিক আছে। শর্ট কি হচ্ছে, যখন আমরা জিএলগুলোকে যে কোনো পোস্টিংয়ের ক্ষেত্রে, যে কোনো এন্ট্রির ক্ষেত্রে আমাদেরকে যখন এন্ট্রি করতে হয়, দুটো ডেটকে ফিল আপ করতে হয়। ভালো করে শুনবেন, দুটো ডেট ফিল আপ করতে হয়। কি দুটো ডেট না, একটা ডেট হচ্ছে ডকুমেন্ট ডেট, একটা ডেট হচ্ছে পোস্টিং ডেট, ঠিক আছে। ডকুমেন্ট ডেট কাকে বলে? ডকুমেন্ট ডেট হচ্ছে আপনি যখন কোনো একটা ডকুমেন্টকে দেখে, মানে ধরুন সেটা বিল হতে পারে বা যে কোনো ডকুমেন্ট হতে পারে, সেই ডকুমেন্টের ওপর যে ডেটটা লেখা আছে, সেই ডকুমেন্টটা দেখে যখন আপনি পোস্টিং করছেন, তখন সেটা হচ্ছে ডকুমেন্ট ডেট, ঠিক আছে। আর যখন আপনি কোনো সময়তে পোস্টিং করছেন, যখন যে ডেটে পোস্টিং করছেন, যে ডেটে আপনার অ্যাকাউন্টসে হিট করছে, সেটা হচ্ছে পোস্টিং ডেট, ঠিক আছে। তাহলে ডকুমেন্ট ডেট কাকে বলে বোঝা গেল, পোস্টিং ডেট কাকে বলে বোঝা গেল, ঠিক আছে। তাহলে ডকুমেন্ট ডেট আর পোস্টিং ডেট সেম হতে পারে, ভালো করে বুঝুন। ডকুমেন্ট ডেট পোস্টিং ডেট একই হতে পারে, ঠিক আছে। বাট ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের আগে হতে পারে, মানে ধরুন আজকে 10 তারিখে ডকুমেন্ট ডেট দিলেন, পোস্টিং ডেট 20 তারিখ হতে পারে। বাট কোনো দিন ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের পরে হয় না, বা পোস্টিং ডেট ডকুমেন্ট ডেটের আগে হয় না। বুঝতে পারলেন কি পারলেন না বলুন ফার্স্ট। ডকুমেন্ট ডেট পোস্টিং ডেট সেম হতে পারে, কোনো সময় ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটের আগে হতে পারে, বাট ডকুমেন্ট ডেট কোনোদিন পোস্টিং ডেটের পরে হয় না, কারণ বিল আসেনি, আপনি এন্ট্রি কী করে বিলের ডেট কী করে পাবেন? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, পোস্টিং ডেট কোনো দিন ডকুমেন্ট ডেটের আগে হতে পারে না, কারণ আপনাকে যদি বিলই না থাকে আপনি পোস্টিং কী করে করবেন? তাহলে আপনি ডেটটা দিতে পারছেন না, ঠিক আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আপনাকে বোঝার জায়গা। তার ডকুমেন্ট ডেট এবং পোস্টিং ডেট
আপনাকে কি করে হবে সেটা আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দিলাম। ডকুমেন্টেড পোস্টিং ডেট কী করে কী হবে না হবে বুঝে দিলাম। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, এবার যখন আপনি এই যে আমি একটু আগে বললাম যে লাইন আইটেম ডিসপ্লে, লাইন আইটেম ডিসপ্লে যখন আমি একটা টোটালি ডিসপ্লে করব, ঠিক আছে, সেই ডিসপ্লেতে ডকুমেন্ট ডেটটা আসে বাট পোস্টিং ডেট আসে না। এটা রিপোর্টে নেই। রিপোর্ট ওর যে রিপোর্টিং ফরম্যাটটা আছে, স্ট্যান্ডার্ড এসএপি যে রিপোর্ট ফরম্যাট আছে সেটা নেই, ঠিক আছে। তো আমরা যদি সেই রিপোর্টিং ফরম্যাটে কোনো কারণে আমি যদি করতে পোস্টিং ডেটটাকে আনতে চাই, ঠিক আছে, তখন আমরা শর্ট কি হিসাবে পোস্টিং ডেটের অপশানে থেকে পোস্টিং ডেট চুজ করতে পারি। এবার শর্ট কি থেকে তার মানে কি, শর্ট কি থেকে আমি যেটা চুজ করব ডিসপ্লেতে ওই ডেটটাই আসবে, ওই ফিগারটাই আসবে, ওই ওরিয়েন্টেড জিনিসটাই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকির মেন ফাংশন, 1 নম্বর, ঠিক আছে। আর একটা ফাংশন আছে, সেটা অনেক পরে বুঝবেন যখন আমরা ব্যালেন্স শিট করতে যাবো তখন দেখাবো। তো ইনিশিয়ালি আমরা শর্টকির ক্ষেত্রে আমরা পোস্টিং ডেটটাকে চুজ করব, এটাকে ডবল ক্লিক করে চুজ করে নিই, হলো। এবার হচ্ছে যে এটা জিএল বলে তাই নিলাম। যদি আপনার অন্য কিছু হতো অ্যাসেট, দেখুন যদি এটা আপনাকে ভেন্ডার হতো তখন আমি এখানে ভেন্ডার নাম্বার 12 নিতাম, অ্যাসেট হলে 18 নিতাম, কাস্টমার হলে 31 নিতাম, যেটা ইচ্ছা আর কি, ঠিক আছে। এটা সাধারণত সব জিএলের ক্ষেত্রে পোস্টিং ডেটই চুজ করা হয়, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট। ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্ট এর মানে কি, মানে হচ্ছে এই যে জিএলটা আপনি ক্রিয়েট করছেন, এই জিএলের যে আপনার ফিল্ডের স্ট্রাকচার হবে সেটা কোথায় লেখা আছে না, ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে, তাই তো। এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে যে লেখা আছে সেই পার্টিকুলার ফিল্ড স্ট্যাটাসের স্ট্রাকচারটা তো আপনাকে আর এখানে নিয়ে আসতে হবে। সেটা কোত্থেকে পাবেন, সেটা পাবেন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ থেকে। এই গ্রুপটা কিন্তু এখানে আমরা ডিসপ্লে করছি, কেন করছে, আপনি এই ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টটাকে কোম্পানি কোডে অ্যাসাইন করেছিলেন, আপনি এখানে কোম্পানি কোড চুজ করেছেন, ন্যাচারালি কী হচ্ছে আপনাকে এখানে ফিল্ড স্ট্যাটাস গ্রুপটাকে চুজ ডিসপ্লে করছে, ঠিক আছে, বোঝা গেল। এখান থেকে চুজ করুন, দেখুন ফার্স্ট হচ্ছে G001, এটা জেনারেল টেক্সট। যে কোনো জেনারেল লেজারের ক্ষেত্রে এই G001 যেটা আছে এটাকে আমরা চুজ করি সাধারণত। কারণ হচ্ছে যে কেন চুজ করি, যে আমরা এই জন্যই চুজ করি যে আলটিমেটলি এটা যেহেতু পিওরলি জেনারেল লেজার, ঠিক আছে, এখানে আপাতত আর কিছু করতে হবে না। এবার আপনি এটাকে সেভ করে দিন, হয়ে গেল। এবার আপনি ধরুন আপনার কোম্পানি কোডটা এটাকে এখানে বাঁ দিকে দেখুন 1000 কোম্পানি কোড, অন্য কোম্পানি কোড শো করছে, এখানে আপনার কোম্পানি কোড শো করছে। তাহলে আপনি চাইছেন বাঁ দিকেও আপনার কোম্পানি কোড শো করতে এবং দেখতে যে আপনি যে জিএলটা ক্রিয়েট করলেন সেটা হয়েছে কি হয়নি। যদিও ডেটা সেট লিখে দিয়েছে তবু দেখতে হবে। তাহলে এখানে কোম্পানি কোডটাকে চেঞ্জ করুন, করে এখানে আমরা কোম্পানি কোডটাকে চেঞ্জ করে লিখুন FICO, কন্টিনিউ করুন। দেখুন এখানে অ্যাসেট বলে এসছে, এই অ্যাসেটের এখানে অ্যারোতে যান, দেখুন আপনার এখানে এসছে HDFC বলে চলে এসছে, ঠিক আছে, বোঝা গেল। এবার আপনি ধরুন অন্য এক্সপেন্সেস করুন, এক্সপেন্সের একটা তো ব্যাংক হলো, ঠিক আছে, আপনি এবার একটা এক্সপেন্সের 4-5খানা অ্যাকাউন্ট বানিয়ে নিন, তাহলে কাজ করতে পরবর্তীকালে আমাদের সুবিধা হবে নেক্সট দিন, ঠিক আছে। তাহলে এক্সপেন্সের গ্রুপ কত থেকে ছিল, 2001, 1001 থেকে 2000, 1001 থেকে 2000 তো লাইব্রেরি ছিল, এখান থেকে দেখতে পাবেন না, এখানে দেখতে পাবেন না। আচ্ছা, তাহলে এবার যখন ক্রিয়েট বাটনে চলে যান, দিন, ঠিক আছে, গ্রুপ চুজ করুন, ঠিক আছে। এবার প্রফিট এক্সপেন্সেস তো প্রফিট অ্যান্ড লসই থাকবে। তাহলে এবার জিএল এর শর্ট ফর্ম দিন, ধরুন রেন্ট, যা ইচ্ছা, আপনি শুধু রেন্ট দিলেও কোনো অসুবিধা নেই, হাউস রেন্ট দিন, যা ইচ্ছা দিন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ করে নিন এবার, ঠিক আছে, এগুলো তো এখানে লাইন আইটেম ডিসপ্লে, হ্যাঁ এখানে শর্ট কিতে পোস্টিং ডেট, এটা
হ্যাঁ পোস্টিং ডেটই হবে এখানে। पेड बैंक जस्ट फिल स्टेटस दिखता है হ্যাঁ जनरली। চেঞ্জ হয়ে যাবে। এখানে কিছু করতে হবে না সেভ। হুম। আচ্ছা এখানে একটা ভুল হয়েছিল, আমি বলে দিই। আমরা এখানে আমি খেয়াল করিনি, এই যে অ্যাসেট যেটা করলেন না ব্যাংকের, এটা হ্যাঁ এর জিএল এর হ্যাঁ এর ফিল্ড সার্ভিস গ্রুপটা ভুল হয়েছিল। ঠিক আছে, এখানে দেখুন এই যে অ্যাসেটের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে বেসিক্যালি, হুম, না কার্সারটা, এক মিনিট দাঁড়ান, আমাকে ছেড়ে দিন, কার্সারটা করি, কার্সারটা এখানে রাখুন, এডিট। এই গ্রুপটা হবে G00, দুটোর মধ্যে যে কোনো একটা। G005, আমি খেয়াল করলাম না, কথা বলতে বলতে চলে গেছে। এটা যে ব্যাংকের ক্ষেত্রে G05 অথবা G09, সাধারণত 5 আমরা চুজ করি। ব্যাংকের ক্ষেত্রে অব্লিগেটরি ভ্যালু রেট, কেন ভ্যালু রেটটা নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে এই কারণেই যে আপনি যখন জিএল অ্যাকাউন্টকে, ব্যাংকের জিএল অ্যাকাউন্ট চুজ করবেন, তখন আপনাকে ভ্যালু রেটের ফিল্ডটা আসবে। ভ্যালু রেট মানে কি, আপনি তো ব্যাংক থেকে চেক দেবেন, ঠিক আছে, হুম, কাউকে, তো হুম, চেকে তো ডেট লিখতে হবে, ঠিক আছে, হুম, তো ডেটটা কোন ডেট লিখবেন সেই জন্য একটা ভ্যালু ডেট দিতে হয়, ঠিক আছে, বা অনেকে ডিউ ডেটের ফিল ওকে, করে, সেটা এটা ব্যাংকের ক্ষেত্রে এটা হবে নিয়ে। আপনি এবার ধরুন এক্সপেন্স করবেন, অন্য এক্সপেন্স করুন, হুম, তখন জেনারেল যেটা হ্যাঁ আবার অন্য আরেকটা আরও এক্সপেন্স ক্রিয়েট করুন। এক্সপেন্স তো হয়ে গেল। একটা করলে হবে না, আরও 4-5টা করতে হবে, কারণ এন্ট্রি করার সময় অনেকগুলো কাজ করতে হবে। আপনি যখন প্র্যাকটিস হ্যাঁ করতে, না না এরপর তো লায়াবিলিটি আর হ্যাঁ ইনকাম। করবেন, আগে আগে এক্সপেন্সের 4-5খানা এক্সপেন্স ক্রিয়েট করে ফেলুন, নাহলে আপনি যখন কাজ করতে যাবেন না, তাহলে আলটিমেট সবই ওই একটা এক্সপেন্স। যেমন পারচেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করুন একটা, রেন্ট, ইলেকট্রিসিটি, প্রিন্টিং স্টেশনারি, স্টাফ ওয়েলফেয়ার, ট্রাভেলিং, অনেক কিছু করা যায়, পোস্টেজ, টেলিগ্রাম, ঠিক আছে। আচ্ছা এবার ধরুন আপনি একটা এক্সপেন্সেস করতে চাইছেন, ট্রাভেলিং, ঠিক আছে, তখন আপনাকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি যে কী করে কপি করে করবেন। ধরুন ইলেকট্রিসিটি রাখলেন, ঠিক আছে, রেখে কপি বাটনে ক্লিক করুন, তাহলে এটা 3003 হবে, ঠিক আছে। 3003, দেখুন ওপরে আছে কি আছে, দেখুন লেখাটা দেখুন, ওপরে হচ্ছে রেফারেন্স জিএল অ্যাকাউন্ট নাম্বার, রেফারেন্স কোম্পানি কোড। আমি যেহেতু আমার কাছে একটাই কোম্পানি কোড আছে, আমি একটা কোম্পানি কোড থেকে করছি, এটা ডিফারেন্ট কোম্পানি কোড থেকে করলে তখন সেই কোম্পানি কোডে গিয়ে বসে করতে হবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে আপনার কোম্পানি কোডটা কি, না ওই একই আছে, 3003 হবে, হ্যাঁ, করে কন্টিনিউ, ঠিক আছে। তখন আপনি এই এক্সপেন্সেসের এইটা ডিলিট করে এটাকে চেঞ্জ করে দিন। এগুলো তো এগুলো সেভ সব সেম থাকবে, সেভ। সেভ হয়ে যাবে, তাহলে কতটা ইজি হয়ে গেল। আরও দুটো বানিয়ে নিন। আচ্ছা ওকে। আর কি দেবো, প্রিন্টিং দি। হ্যাঁ আর স্টেশনারি। প্রিন্টিং তো হয়ে গেল, ট্রাভেলিং হয়ে গেছে, ইলেকট্রিক না, প্রিন্টিং স্টেশনারি একই ব্যাপার। তো এখানে আপনি একটা কাজ করুন, এটাকে আপনি এ করে দিন, ওই কী বলে, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম করে দিন, অফিস এক্সপেন্স করে দিন না, সব থেকে ভালো, অফিস এক্সপেন্সেস। ওকে
আর একটা বানিয়ে দিন টেলিফোন এক্সপেন্সেস। হলো। এবার আজকে আর একটা কনসেপশন বুঝিয়ে দিচ্ছি, পোস্টিংটা কালকে করব। সেটা হচ্ছে এই যে জিএল ক্রিয়েট করলেন, জিএল ক্রিয়েট করার পর আমরা যখন নর্মাল ক্ষেত্রে যে কোনো জায়গাতে পোস্টিং করি, তাহলে আমাদের অটোমেটিক্যালি ভাউচারগুলোকে 1 2 3 4 করে চলে আসে, চলে আসে তো। বাট এখানে কি হয়েছে, এখানে কিন্তু 1 2 3 4 করে আসবে না। কারণ হচ্ছে এইখানে আপনি যে জিএল পোস্টিং করলেন, এই ভাউচারগুলো আপনাকে কিন্তু আলটিমেটলি এখানে দুটো কনসেপশন আছে। একটা হচ্ছে ডকুমেন্ট টাইপ, আর একটা হচ্ছে আপনার ডকুমেন্ট নাম্বার রেঞ্জেস। ডকুমেন্ট টাইপ বলতে কি বোঝে, ডকুমেন্ট কি না, এই যে জিএল যে পোস্টিং করবেন এটা হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে। ভাউচার এন্ট্রিটাকে বলা হয় ডকুমেন্ট, ঠিক আছে। তাহলে এই ডকুমেন্ট টাইপ মানে টাইপ অফ ডকুমেন্ট, কি টাইপের, তাহলে আমরা জিএল পোস্টিং করছি তাহলে জিএল ওরিয়েন্টেড ডকুমেন্ট, ঠিক আছে। আর নাম্বার রেঞ্জেস মানে কি, যে আমি কতগুলো জিএল এর পোস্টিং করব তার একটা আনুমানিক নাম্বারের রেঞ্জ তৈরি করে রেখে দিতে হবে, ঠিক আছে। সেই রেঞ্জ ওয়াইজ আমাদের কিন্তু আলটিমেটলি জিনিসটা নাম্বারিংটা হবে। যেমন ধরুন আমি আপনাকে বলছি একটা জিনিস বলি, যে আপনি বলেন নাম্বার রেঞ্জ হচ্ছে, আপনার নাম্বারিং কি, নাম্বার হচ্ছে যে এত থেকে এত, আমি 5000 জিএল পোস্টিং হতে পারে। তো আপনি কি করলেন, যে আনুমানিক 5000 না করে আপনি নাম্বারের সিরিজটাকে বাড়িয়ে রাখলেন, 10000 করে রাখলেন। তাহলে যে 10000-এর যে নাম্বারের রেঞ্জটা, এই রেঞ্জটা তো একটা পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখে দিতে হবে, ঠিক আছে। তবে তো গিয়ে আলটিমেটলি সেখান থেকে একটা একটা করে পিক করবে। যেমন ধরুন আপনি এখানে এই যে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্ডিচার, জিএল এর যে অ্যাকাউন্ট গ্রুপ করেছেন, ঠিক আছে। এই অ্যাকাউন্ট গ্রুপটা কি, এই অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে প্রত্যেকটা রেঞ্জ বলা আছে, কতগুলো অ্যাকাউন্ট হবে। আপনি কি বলেছেন অ্যাসেট হবে 1 থেকে 1000, ঠিক আছে। তাহলে আপনার নাম্বারিং কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, এবং সাইমনটেনিয়াসলি 1 2 3 4 করে অ্যাসেট হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে সেইরকমভাবে এখানেও আপনাকে আগে থেকে একটা নাম্বারের রেঞ্জ, ভাউচারের জন্য একটা নাম্বারের রেঞ্জ তৈরি করতে হবে, এবং সেই রেঞ্জটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে, যেটাকে বলে নাম্বার রেঞ্জেস। তাহলে এখানে কী কী কনসেপশন এলো, একটা হচ্ছে ডকুমেন্ট টাইপ, একটা হচ্ছে নাম্বার রেঞ্জেস। এখন প্রশ্ন হচ্ছে এসএপি কি করেছে, এসএপি এই ডকুমেন্ট টাইপ এবং নাম্বার রেঞ্জেস এই দুটোকেই ক্রিয়েট করেছে। দেখুন অফিসিয়ালি আমাদের কি করা উচিত, একটা ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করা উচিত জিএল এর জন্য, একটা নাম্বার রেঞ্জেস করা উচিত, এবং ওই ডকুমেন্ট টাইপের সঙ্গে নাম্বার রেঞ্জকে লিঙ্ক করে রাখা উচিত, তবে তো গিয়ে ওইখান থেকে ওটা টানবে, ঠিক আছে। কারণ আজকে জিএল এর ক্ষেত্রে একরকম ডকুমেন্ট, ভেন্ডার ইনভয়েস হলে সেটা এক রকমের ডকুমেন্ট, ভেন্ডার পেমেন্ট হলে সেটা, কারণ আপনি ডকুমেন্টটা যেরকম হবে সেই ওয়াইজ তো ডকুমেন্টগুলোকে ফাইলিং করবেন। সব ডকুমেন্ট এক জায়গায় গেলে আমি বুঝতে পারবেন না কোনটা কি ডকুমেন্ট। ইভেন ডকুমেন্টের উপর লেখাও থাকতে হবে যে এটা কোন ধরনের ডকুমেন্ট, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে, তো এখন এই যে ডকুমেন্ট টাইপ যে ব্যাপারটা আছে, তাহলে এখানে ডকুমেন্ট টাইপ একটা ক্রিয়েট করা, একটা নাম্বার রেঞ্জেস ক্রিয়েট করা, এবং সেই নাম্বার রেঞ্জের মধ্যে কত থেকে কত নাম্বার হবে সেটাকে ডিফাইন করা, এবং ওই নাম্বার রেঞ্জটাকে আমাদের ডকুমেন্ট টাইপের সঙ্গে লিঙ্ক করে রাখা, মানে অ্যাসাইন করে রাখা। এই চারটে কাজ করা উচিত, তাই তো। কিন্তু এই ডকুমেন্টের টাইপ ক্রিয়েট করা এবং নাম্বার রেঞ্জ ক্রিয়েট করা এবং ডকুমেন্ট টাইপের সঙ্গে ডকুমেন্ট নাম্বার রেঞ্জকে লিঙ্ক করে রাখা, এই সমস্ত কাজটা করে রেখেছে আমাদের এসএপি ইনবিল্ট অবস্থায় করে রেখে দিয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে কোনো রকমভাবে এখানে কিছু করতে হবে না। আমাদের কি করতে হবে তাহলে, আমাদের হচ্ছে যে ধরনের ডকুমেন্ট টাইপ আমরা ক্রিয়েট করব, সেই ধরনের ডকুমেন্ট টাইপের এগেনস্টে যে নাম্বার রেঞ্জটা আছে সেই নাম্বার রেঞ্জটার মধ্যে ঢুকবো, ঢুকে তার রেঞ্জ কত হবে আমি বলে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেন কাজ। এখন এই ডকুমেন্ট টাইপের মধ্যে ঢোকার জন্য ঠিক কোড হচ্ছে OBA7/N OBA7, A7 A ফর আমেরিকা, A7। এই দেখুন লিস্ট অফ ডকুমেন্ট টাইপ সব চলে এসছে, ঠিক আছে। এবার হচ্ছে এগুলো সব প্রিডিফাইন্ড বানানো রয়েছে।
এবার আমরা কি করব, জিএল পোস্টিং এর ডকুমেন্ট টাইপ হচ্ছে এসএ, এস ফর সিঙ্গাপুর, এ ফর আমেরিকা। পোস্ট এখানে আমি এখান থেকে ফাইন্ড করতে পারেন, অথবা এখান থেকে আমরা এখানে ফাইন্ড না করে এখানে কেটে দিন। আমি বলে দিচ্ছি এই যে এইখান থেকে লিস্ট থেকে আপনি দেখেও নিতে পারেন, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন এই যে ফাইন্ড করে নেওয়াই ভালো। না আমি দেখিয়ে দিই সব কটা, এখানে অনেক রকম ডকুমেন্ট টাইপ আছে, একবার প্রথমবার দেখে নিন কিরমভাবে কী কী হচ্ছে। এখানে হচ্ছে দেখুন, এই দেখুন এসএ আমি নতুন ডকুমেন্ট টাইপ ক্রিয়েটও করতে পারি। করতে পারি, কিন্তু ওতে ঝামেলা অনেক বেশি, ইনিশিয়ালি করা উচিত না কারোর পক্ষে। এসে হচ্ছে জিএল ডকুমেন্ট, ঠিক আছে। এবার যদি ভেন্ডারের ইনভয়েস করব, ভেন্ডার ইনভয়েস হচ্ছে কে আর, দেখুন এই ওপরে হচ্ছে ভেন্ডার, যে কে আর ভেন্ডার ইনভয়েস। ভেন্ডারের পেমেন্ট যখন হবে তাহলে হচ্ছে কে, এগুলো ইনবিল্ট আছে তো? একদম ইনবিল তৈরি করা, সব কিছু করা আছে, কে জেড, ঠিক আছে। তো এইরকম আছে তার জিএল এর ডকুমেন্ট এসে, তো এস এর উপর ডবল ক্লিক করুন, যেই খুলে গেল এখানে, তাহলে এখানে এস এর নাম্বার রেঞ্জ কত, 01। তবে 01টা কি ডিফাইন করছে, 01টা ডিফাইন করছে যে আপনি যে কটা ভাউচার ক্রিয়েট করবেন তার রেঞ্জটা এই 01-এর মধ্যে স্টোর থাকবে, বুঝে গেল। এই 01-এর মধ্যে আপনাকে কোনো নাম্বার রেঞ্জ ক্রিয়েট করতে হবে না, ওকে। এবার দেখুন এখানে একটা কী করা আছে, রিভার্স ডকুমেন্ট টাইপ এবি। ধরুন আজকে আপনি জিএল পোস্টিং করছেন, ঠিক আছে। যদি কোনো কারণে ভুল হয় তাহলে তো সেটাকে রিভার্স করতে হবে। ধরুন রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক করেছেন কিন্তু এন্ট্রিটা ভুল হয়ে গেছে, তাহলে আমরা কি ওটা রিভার্স করতে হবে। রিভার্স করলে কি হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট অ্যাকাউন্ট, তাহলে ওর তো ডকুমেন্ট টাইপ আলাদা হবে, ও তো রিভার্স। তো সেই যে কোনো জিএল এর রিভার্স ডকুমেন্ট টাইপ হচ্ছে এবি, ঠিক আছে। তো দেখুন এই এবির ক্ষেত্রেও কিন্তু 01 নাম্বার রেঞ্জ, ওর জন্য আলাদা কিছু নয়। ভালো করে ব্যাপারটা বুঝবেন, এখানে খুব সাংঘাতিক জিনিসটা, এই জিনিসটা। ধরুন আপনি 1 থেকে 5 অবধি জিএল এর পোস্টিং করেছেন, 1 2 3 4 5, ঠিক আছে। এইবার আপনার দেখা গেল 3 নম্বর যে জিএলটা ভুল হয়েছে, আপনি রিভার্স করবেন। যেই রিভার্স করবেন ওর ডকুমেন্ট টাইপ হয়ে যাবে এবি, সরি, ঠিক আছে। তাহলে নাম্বারিং কত হবে, নাম্বারিং হবে 6, কারণ হচ্ছে কি ওর ঠিক পরের নাম্বারটা নিয়ে নেবে, কারণ ওর একই নাম্বার রেঞ্জেস। ওকে, ক্লিয়ার কনসেপশন। এবার দেখুন আজকে ব্যাংক থেকে যখন পোস্টিং করবেন, ধরুন আজকে আমি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, অফিসিয়ালি কি ব্যাংকে টাকা না থাকলে তো পোস্টিং করা যায় না, কিন্তু ব্যাংক থেকে পোস্টিং করতে গেলে ব্যাংকে না থাকলেও পোস্টিং করব, কি করে পোস্টিং করব, কে অ্যালাউ করছে, দেখুন এখানে লেখা আছে নেগেটিভ পোস্টিং পারমিটেড। তাহলে নেগেটিভ পোস্টিং পারমিটেড মানে কি, আপনার ব্যাংকে টাকা না থাকলে আমি পোস্টিং করতে পারবো, তাহলে নেগেটিভ পোস্টিং হয়ে যাচ্ছে, তো ব্যাংক তো মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাসে চলে যায়, হ্যাঁ। তাহলে মাইনাসটা অ্যালাউ কে করছে, নেগেটিভ পোস্টিং পারমিটেড, এখান থেকে এটা অ্যালাউ করা আছে, ঠিক আছে। কি ধরনের জিএল পোস্টিং করতে পারি, কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে, অ্যাসেটের সঙ্গে করতে পারি, কাস্টমারের সঙ্গে ওরিয়েন্ট করতে, ভেন্ডার ওরিয়েন্ট করতে, মেটেরিয়ালের সঙ্গে করতে, প্লাস জিএল তো নর্মাল রয়েছে, ঠিক আছে। এরপর আমি করব কি, এর যে নাম্বারেজটা কীভাবে করবো, না এই নাম্বারেজ ইনফোসটা ক্লিক করুন, ঠিক আছে। তাহলে কোম্পানি কোড চাইছে, কোম্পানি কোড দিন, ঠিক আছে, দিলেন। এবার হচ্ছে এখানে ইন্টারভাল আছে, এখানে ইন্টারভালে যান, ঠিক আছে। তাহলে নাম্বার কত, 01 ছিল, 01 দিয়ে দিন। ইয়ার কত, 2020। ফর্ম নাম্বারে চলে যান, তো এখানে 1, তো 2 নম্বর 1000 করে রাখুন, কি 2000, যা ইচ্ছা করে রাখুন। আচ্ছা এবার দেখুন ডান দিকে একটা ছোট্ট চেক বক্স আছে ইএক্সটি বলে। এইবার আপনি যদি এই অবস্থায় এই নাম্বার রেঞ্জটাকে সেভ করে দেন, তাহলে কি হচ্ছে, যখনই আপনি জিএল পোস্টিং শুরু করবেন ও অটোমেটিক্যালি 1 2 3 4 5 6 করে নিতে থাকবে, আপনাকে নাম্বার দিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইবার অনেক সময় মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, লোকে বলে কি না নাম্বারিংটা আমি বাইরে থেকে ম্যানুয়ালি দেবো, ম্যানুপুলেট করার জন্য আর কি, ঠিক আছে। তখন ওই ইএক্সটি চেকবক্সকে ঠিক মারতে হবে, তখন ওই বারে বারে আপনাকে ওই নাম্বারেজ দেখে করতে হবে, ঠিক আছে। এই অবস্থায় আপনি এটাকে সেভ করে দিন, দেখুন আপনার এখানে নাম্বারেজ সেভ হয়ে যাবে। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ করে দিয়েছি। এবার দেখুন নাম্বার চেঞ্জ হয়ে গেল। এবার দেখুন আপনার আজকে কি কি শেখা হলো। আমরা আগে ফার্স্ট শিখলাম জিএল অ্যাকাউন্টস কীরকমভাবে ক্রিয়েট করব, সেখানে কোন কোন ফিল্ড আছে,
কোথায় কোন ফিল্ড কখন চুজ করতে হবে, কোন কোন স্ক্রিনে কোন কোন ফিল্ডকে আমাদেরকে কাজে লাগবে ইনিশিয়াল লেভেলে, প্রত্যেকটা স্ক্রিন সম্বন্ধে একটা আইডিয়া, ঠিক আছে, এবং প্রত্যেকটা স্ক্রিনের কি কি ফিল্ড ফিল আপ করতে হবে সেইগুলো বোঝা গেল, ঠিক আছে। তারপর আমরা জিএল ক্রিয়েট করলাম, স্যাম্পল জিএল। এরপর আমরা কি করব, জিএল ক্রিয়েট করার পর জিএলকে যখন আমরা পোস্টিং করব, সেই পোস্টিং করতে গেলে আলটিমেটলি আমাদের পোস্টিংয়ের ক্ষেত্রে কি হয় না, পোস্টিংয়ের ক্ষেত্রে আমাদের যে সমস্ত প্রসেস আছে তার মধ্যে প্রথম প্রসেসটা হচ্ছে নাম্বার রেঞ্জ ক্রিয়েশন, ঠিক আছে। এই নাম্বার রেঞ্জ ক্রিয়েশনটা আমরা করলাম, এবং নাম্বার রেঞ্জ ক্রিয়েশনটা করার পর আমরা এখানে জিএলটাকে কীভাবে পোস্টিং করবো আমরা নেক্সট দিনকে যাবো ক্লাসে, ঠিক আছে। এটা রইলো, এবার কালকে আমরা জিএল পোস্টিং স্টার্ট করবো, ক্লিয়ার? ঠিক আছে।